মারলি কেন ভাই? এটাকে বাঁচালাম বলে আফসোস হচ্ছে? তাই বলে আমাকে মারবি? দে, ওটাকে আবারও মেন রোড তীরে ছেড়ে দিয়ে আসি, দে। মহিম এগোচ্ছিল টমির দিকে। প্রাপ্ত ওর বাইকের পকেটে দুহাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আর ওদের সামনে টমি একা প্রাপ্তর বাইক জুড়ে বসেছিল। প্রাপ্ত মহিমকে আবারও চাটি লাগালো মাথায়। মহিম পেছন ফিরে খ্যাক শব্দে কেঁদে দিয়ে বলল, তুই কি চাস কি প্রাপ্ত? এটাকে পিস পিস করতে ইচ্ছে করছে। ইচ্ছের জিনিস নিয়ে ইচ্ছে করার রাইট তোমার নেই মিস্টার সাদমান ইনাপ্রান্ত। ইচ্ছের গলা শুনে প্রাপ্ত ঘাড় ঘুরিয়ে তাকালো। সত্যি বুকে হাত গুজে ওদের পাশে দাঁড়িয়ে আছে ইচ্ছে। গায়ে হালকা গোলাপি রঙের একটা কুর্তা, লেগিংস, ছাড়া চুলগুলো আধ ভেজা। কোনো রকমের সাজগোজ ছাড়াই মোহনীয় এক রূপের সমাহার ওই উজ্জ্বল চেহারায়। প্রাপ্তকে তাকিয়ে থাকতে দেখে ওর সামনে তুড়ি বাজালো ইচ্ছে। টমের খোঁজে গাড়ি নিয়ে অনেকক্ষণ ওভাবেই ছুটছিল ও। একসময় এক চেকপোস্টের এক পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারে কারো গাড়ির সামনে পড়তে গিয়েও কোনো মতে বেঁচে গেছে টমি। এক বাইকার নিয়ে গেছে টমিকে, সেদিকে অনুসরণ করেই এসেছে ইচ্ছে। এখানে এসে প্রাপ্তকে দেখবে ধারণাতেই ছিল না ওর। প্রাপ্ত নিজেও এক আকাশ বিস্ময়ে আটকে আছে। মহিম মোটামুটি ভয় পায় ইচ্ছের তীক্ষ্ণ দৃষ্টিকে। তাছাড়া প্রাপ্ত যেহেতু ইচ্ছেকে দেখতে পারে না, এখানে কিছু অঘটন ঘটবে এমনটা ভেবে আস্তে ধীরে কেটে পড়ল ও। ইচ্ছে প্রাপ্তকে লক্ষ্য করে বলল, টমির প্রতি এত রাগ কেন তোমার মিস্টার গ্যাংস্টার? প্রাপ্ত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে, কিছু বলল না। উত্তর না পেয়ে ইচ্ছে টমির দিকে তাকালো। টমি প্রাপ্তর বাইকে থাকা সেই গিটারের উপরেই বসে। কি হলো? নিঃশব্দে হেসে দিল ইচ্ছে। ওর শব্দহীন হাসিতে প্রাপ্তর আশেপাশে এক দফা দমকা হাওয়া বয়ে গেল যেন। কিভাবে তখনই চোখ সরিয়ে নিল ও ইচ্ছের দিক থেকে। হনহনিয়ে গিয়ে টমিকে নামিয়ে দিল বাইক থেকে। ইচ্ছের কাছে ছুটে আসলো টমি, আর ইচ্ছে কপাল কুঁচকে তাকালো প্রাপ্তর দিকে। প্রাপ্ত বাইকে বসে বাইক স্টার্ট দিয়েই বলল, আবার রাগের কারণ জানার না তোমার কোনো দরকার আছে না অধিকার। মাইন্ড ইউর ওন বিজনেস মিস রকস্টার। প্রাপ্ত বাইক ছোটাবে, টমি একদম সামনে এসে দাঁড়িয়েছে ওর বাইকের। বাইকটা থামাতে বাধ্য হলো ও। ইচ্ছে মুচকি এসে ওর বাইকের ব্যাক সিটে থেকে গিটারটা খুলল, ওটা নিজের কাঁধে ঝুলিয়ে বলল, সরি অ্যাকসেপ্টেড। এখন অ্যাটলিস্ট রাগ কমাও মিস্টার গ্যাংস্টার। আর হ্যাঁ, এত রাগ পুষতে নেই। তোমার এই রাগে তোমাকে আর যাই হোক ইচ্ছে ভয় পায় না। মাইন্ড ইট। বাই। ইচ্ছে গিটার কাঁধে নিয়ে টমিকে কোলে নিয়ে আদর করতে করতে চলে গেল। স্তব্ধ হয়ে বাইকে বসে রইল প্রাপ্ত। ও তো ইচ্ছেকে ইগনোর করতে চাইছিল, আর এই মেয়ে ওর সরি গিটার নিয়ে রাগের উল্টো মানে বের করে গেল। ইচ্ছের সাথে দেখা হওয়ার পর থেকে ওর জীবনের সবটা এভাবে উল্টে যাচ্ছে কেন? এ কোন অসমীকরণে আটকে যাচ্ছে ও? এ কোন বাঁধন, কোন নোঙর? খই শুক মারার একবারে হেলানো হিজল গাছের ডালে বসে গাব খাচ্ছে, কখনো পা নাড়িয়ে পানিতে তুরং তুলছে, গুনগুনিয়ে গান গাইছে মনের সুখে। গাছের গোড়ায় দাঁড়িয়ে আরও 3টে বাচ্চা। খইয়ের গোছার গাবগুলোর দিকে অসহায়ের চাহনি স্থির সবগুলোর। খই পা দুলিয়ে গাব মুখে পড়ে বলল, তারপর কে কে জানি কইছিলি গাব আনবি পুটি তুই, আর জানি কেডা খুশবু তুই। পুটি খুশবু দুজনেই মাথা নিচু করে নিল। একটা হ্যাংলা পাতলা ছেলে সবটুকু শ্বাস নিয়ে বলল, আমি কই নাই খই বাবু, আমারে দেও কয়টা গাব। কাছারি বাড়ির গাব না খাইলে বছরটা মাটি হয়ে যাইব। তাও তরে দিমু না মধু, তোরা সুযোগ পাইলে আমারে দেস না। বিশ্বজয়ের হাসি দিল খই। আজকে চুপি চুপি গিয়ে সব কাপ সাবার করে দিয়েছে ও। সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবে বলে এখানে আসা ওর। নিচ থেকে সবগুলো ঘ্যান ঘ্যান করছে, অনুনয় করছে কাবের জন্য, আরও মনে তৃপ্তি মেটাচ্ছে। হঠাৎই খালে ছবাত শব্দ, যেন বড়সড় কিছু পড়ে গেছে। খই ঘাড় ঘুরিয়ে দেখে কেউ একজন হাত উঁচিয়ে পানিতে বাড়ি লাগাচ্ছে সামনে। শুধু তার বড় হাতা কালো শার্টের হাত দুটোই দেখা যায়। খুশবু চেঁচিয়ে বলল, খইয়ের চেহারায় আতঙ্ক। সাঁতার না জানায় আগের বছর এইভাবেই পানিতে ডুবে যাচ্ছিল পুটি। এইভাবে হাতে পানিতে বাড়ি লাগছিল ওর। তারপর পুটিকে ওর মা বাঁচিয়েছিল। কোলে থাকা গাবগুলো খই তীরে ছুঁড়ে মারল তৎক্ষণাৎ।
ঝপাত দিল খালে। সাঁতরে পৌঁছালো ডুবতে থাকা মানুষটার কাছে। এগিয়ে গিয়ে বুঝলো ওটা রাকিন। সুকুমারের ওপরের বাঁশের সাঁকোটা বেশ বড়, খালের প্রশস্ততা কম না। পায়ের নিচে দুটো বাঁশ, হাতের ধারার একটা বাঁশ নিয়ে ঝুলতে ঝুলতে গ্রামের লোকজন পার হয়। রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে পুরো দমে। গ্রামের লোকজন যথেষ্ট সহযোগিতাপূর্ণতাভাবে সামলে নিচ্ছে সেদিকটা। সুকুমারের ওপারে স্কুল। বাচ্চাগুলো সাঁকো পার হয়ে স্কুলে যাওয়ার অসুবিধা হয় ভেবে একটা ব্রিজ করে দেবে এমন প্ল্যান করেছে রাকিন। অভিজ্ঞতার জন্য নিজেই চড়ে গেছিল সাঁকোতে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, মাঝ বরাবর এসে আর ভারসাম্য রাখতে পারেনি। খালের মাঝ বরাবর পড়েছে একদম। সাঁতার জানে না বলে ডুবে মরে যাচ্ছে এমন ধারণা বদ্ধ হতে চাচ্ছিল ও। তখনই কেউ এসে ওর কলার টেনে ধরলো। ওর ঠিক মতন বুঝে উঠতে পারলো না সে কে। এক হাতে রাকিনের কলার টেনে আর এক হাতে সাঁতরে কোনো মতে তীরে পৌঁছালো খই। ঠেলে ঠুলে তীরে শুয়ে দিল রাকিনকে, কিন্তু রাকিন চোখ খুলছে না। খুশবু, পুটি, মধু ছুটে আসলো সেখানে। খুশবু চোখ কপালে তুলে বলল, মধু বলল, আরে এইটা তো হেই রাস্তার নকশা আঁকা লোকটা, শহরের মানুষ। হ্যাঁ, সাঁতরাইব কেমনে? আহারে, আইছিল গ্যারামের ভালো করণের লাগিয়া জিন্দা, আর ফিরব লাশ হইয়া। খই ব্যস্ত ছিল রাকিনকে পরখ করতে। এবারও বিস্ফোরিত চোখে তাকালো মধুর দিকে। খুশবু বলল, ঠাস করে ওর গালে চড় লাগিয়ে দিল খই। গালে হাত বুলাতে বুলাতে খুশবু বলল, মাথায় কাজ করছে না খইয়ের। রাকিনের পেটে চাপ দিয়ে পানি বের করে দিয়েছে ও, তাতেও জ্ঞান ফিরছে না। পুটি এতক্ষণ চুপ থাকলো, এবার বিজ্ঞের মতন করে বলল, এরে দম দেওয়ান লাগবো। খই ওর দিকে তাকালো, বলল, দম দেওন লাগবে মানে? আমি দেখছিলাম একবার, পানি তো পড়লে হ্যার মুখে ফু দিলেই হ্যার হুঁশ আসে, এরও তাই করণ লাগবো। খই তাড়াহুড়ো করে সরে বসে বলল, দে দে ফু দে তাইলে, জলদি দে। পুটি বসে গিয়ে মুখ এগোচ্ছিল। হঠাৎই ও থুতনি চেপে ধরলো খই। কি ভেবে বলল, সবগুলা হা কর। সাথে সাথে দাঁত কেলালো তিনজনে। ওদের মুখের দিকে তাকিয়ে নিজেই চোখ মুখ উল্টালো খই। গাপ খেয়ে এক একটা বিশ্রী দশা বানিয়েছে মুখের। পানিতে সাঁতরানোর জন্য শুধু ওরটাই তেমন নেই আর। পুটি থুতনি ছেড়ে খই কপাল চাবড়ালো নিজের। এরা কেউ রাকিনকে দম দিলে ওর দম ফেরার বদলে আটকে মারা পড়বে। মধু বলল, আরে দেরি হইলে লোকটা সত্যি সত্যি মইরা যাইব বুবু। একটা জোরে শ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করে নিল খই। দেরি না করে এক হাতে রাকিনের মুখ ধরে আর এক হাতে ওর চুলের মুঠো করে নিয়ে কয়েকবার ফু দিল ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে। রাকিনের কাশি উঠে গেছে। খই ওকে ছেড়ে দিয়ে হুড়মুড়িয়ে পিছিয়ে বসলো। খুশবু, পুটি, মধুও পিছিয়ে দাঁড়িয়েছে। রাকিন উঠে বসে কাশলো অনেকটা সময়। হুট করে অনুভব হলো কি ঘটেছে ওর সাথে। পাশ ফিরে খইয়ের দিকে তাকালো। ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে এতটুকু লজ্জার চাউনি নেই খইয়ের, বরং কিছুটা তেজ দেখিয়ে বলল, সাঁতরাইতে জানে না, আইছে সুপ মরার ধারে। আমি না থাকলে এতক্ষণে মরার 5 মিনিট পার হইয়া যাইতো। ভেঙচি কেটে ভেজা বিনুনির চুল খুলতে খুলতে বাড়ির দিকে পা বাড়ালো খই। ওর পিছন পিছন বাকিরাও চলল। ওরা চোখের আড়াল হলে রাখিন মাথার ভেজা চুলগুলো উল্টে ধরল। জীবনে প্রথমবার এত বড় ঘটনা ঘটেছে ওর সাথে। কোনো মেয়ের ঠোঁটে ওর ঠোঁট স্পর্শ করেছে, তা সে যে কারণেই হোক না কেন। আস্তে ধীরে হাত তুলে নিজের ঠোঁট শুয়ে দিয়ে রাখিন আবারও তাকালো খইয়ের চলে যাওয়ার ফাঁকা রাস্তার দিকে। অস্পষ্ট সুরে বলল, বাঁচিয়ে গেল নাকি মেরে দিয়ে গেল? সন্ধ্যা নেমেছে ব্যস্ত শহরের অলিতে গলিতে। তারই একটাই অসহায়ভাবে দাঁড়িয়ে রিক্সা খুঁজে চলেছে পিয়ালি। রিক্সা করে কোচিং থেকে বাসায় ফিরছিল, কিন্তু রাস্তার মাঝে রিক্সাটা খারাপ হয়ে যায়। তাই নেমে দাঁড়িয়ে অন্য রিক্সা খুঁজছে ও। আগেরটা রিক্সা চালক ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না ওটা। এদিকে সন্ধ্যাও গড়িয়েছে, রাস্তাটাও শুনশান বিশেষ। ওদের বাসার দিকে প্রাপ্তকে সবাই চেনে জানে বলে ভয় কাজ করে না কখনোই, কিন্তু এদিকটা সেভাবে চেনে না ও। আবাসিক এলাকা ছাড়িয়ে এই রাস্তায় জনচলাচল কম। গেমস খেলে ওর এক বান্ধবী ওর মোবাইলে চার্জ শেষ করে দিয়েছে। কাচুমাচু হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চশমাটা আর একটু চোখে ঠেলে দিয়ে বলল,
আর কতক্ষণ লাগবে মামা? রিকশালা আবারও নিজের মতন খোটাতে লাগলো রিকশা। পিয়ালি এদিক ওদিক তাকালো। খানিকটা দূরের রাস্তায় কয়েকটা ছেলে একজোট হয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছে আর বলাবলি করছে। দুজন সিগারেটও টানছে। পিয়ালি আর সেদিকে তাকালো না, ঠিক করলো উল্টো পথে এগোবে। ওদিকে আবাসিক এলাকা আছে, লোকজনও আছে। ব্যাগ থেকে তড়িঘড়ি করে ভাড়া বের করে এগিয়ে দিল রিকশাওয়ালার দিকে। কিছু বলতে যাবে কেউ ওর পাশ থেকে বলল, আজকাল এই রাস্তায় রিস্কাও নষ্ট হয়, আগে তো কোনোদিন দেখি নাই রে। ঝাঁকি দিয়ে উঠল পিয়ালির পুরো শরীর। সেই ছেলেগুলো এগিয়ে এসেছে। পিয়ালি তাড়াতাড়ি বলল, মামা এই যে আপনার ভাড়া। ছেলেগুলো একটা বিদঘুটে হেসে বলল, ও মা, ভাড়া এখানেই মিটিয়ে দিচ্ছ যে? একে কি চলে যাবে বুঝি? রিকশাওয়ালা নিচে হাঁটু করে বসেছিল। চোখ তুলে তাকিয়ে অবস্থা বুঝে দাঁড়িয়ে গেল সে। খানিকটা সরু গলায় বলল, তোমার রিস্কা নিয়ে তুমি চলে যাও মামা, আমাদের যা চাই আমরা রেখে দিচ্ছি। এইটুকু বলে একটা ছেলে পিয়ালির দিকে তাকালো। আরও দুজনের কাঁধে দু হাত রেখে ভর ছেড়ে দিয়ে আপাত মস্তক দেখে নিল পিয়ালিকে। পিয়ালি ভয়ার্ত চোখে আরও গুটিয়ে গেল। প্রাপ্তর জন্য কোনোদিনও বাজে পরিস্থিতি দেখতে হয়নি ওকে। আশেপাশে কোনো জনমানবহীন ছায়াটাও চোখে পড়ল না। এখন কি করবে কিছুই উঠে উঠতে পারছে না ও। রিকশাওয়ালাকে বলল, মামা আপনার ফোনটা। রিকশাওয়ালা ফোন বের করলো বুক পকেট থেকে। হুট করে একটা ছেলে রিকশাওয়ালার হাত থেকে তার মোবাইলটা কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে মারলো নির্বিকারভাবে। পিয়ালি আঁতকে উঠল। ছেলেটা মাথার বড় বড় চুলগুলো ঝাঁকি মেরে পিছনে দিয়ে তাকালো পিয়ালির দিকে। আফসোস করে বলল, ইস, মামার ফোন তো ভেঙে গেল, এবার কি হবে? আমারটা নাও। পিয়ালির সামনে কেউ মোবাইল তুলে ধরলো। মেলি কণ্ঠ শুনে যেন পান ফিরে পেল পিয়ালি। সামনে ফর্সা হাতের কবজিতে ল্যাম্পপোস্টের আলোতে গিটারের ট্যাটুটা একদম জলজল করছে। পিয়ালি দ্রুত পাশ ফিরল। ওর দিকে নিজের মোবাইল এগিয়ে দিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিমায় দাঁড়িয়ে একটা মেয়েকে দেখে প্রসারিত হলো পিয়ালির চাহনি। রকস্টার ইয়ানাত নিকন। উফ, ইচ্ছে! উল্টো পিঠে রাস্তার ব্রিজের উপর চড়ে বসে কোক খাচ্ছিল ইচ্ছে। মাঝের দূরত্ব বেশ অনেকটাই। নিচে স্থির পানিতে অস্পষ্ট অবয়বটা আর আকাশের তারা দুটোকে তুলনা করছিল নিজের সাথে। টমিকেও সাথে নিয়ে এসেছিল ও। ইচ্ছেকে চুপ থেকে টমি শুয়েছিল চুপচাপ। হঠাৎই দাঁড়িয়ে গিয়ে শব্দ করতে শুরু করলো ও। ইচ্ছে টমির দৃষ্টি অনুসরণ করে আশেপাশে তাকিয়ে কিছু পেল না। পরে আরও ভালোভাবে লক্ষ্য করে বুঝলো ওপাশের রাস্তার ছেলেগুলোর অবয়ব কোনো এক মেয়ের অবয়বকে ঘিরে রেখেছে। ভাবনা ভাবার মতন দেরিটুকু না করে চলে এসেছে দ্রুত পদে। ওকে দেখেই ছেলেগুলো বিপাকে পড়ে গেল যেন। পরিস্থিতি স্বাভাবিক বোঝাতে একজন ফোকলা এসে বলল, ইচ্ছে আগে পিয়ালিকে দেখলো। ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে পিয়ালির মুখ চোখ। এমন পরিস্থিতিতে ভয় পাওয়ার যে কোনো মেয়ের জন্য স্বাভাবিক, সেখানে পিয়ালি তো বাচ্চা মেয়ে। অভয় দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছে হেসে বলল, হেই কিউটি, চশমাটা খুব মানিয়েছে তোমাকে। কত পাওয়ারের এটা? এমন পরিস্থিতিতে এমন প্রশ্ন শুনে আটকে রইল পিয়ালি। একে তো ইচ্ছের মতন স্টার এমন অনাকাঙ্ক্ষিত চলে আসলো, তার উপর এভাবে এতটা ফ্রিলি কথা বলছে। ইচ্ছে আবারও বলল, বললে না? ইটস 2.5। পিয়ালির কাপা গলা শুনে ইচ্ছে বুঝলো এখনো ভয় কাটেনি ওর। পিয়ালির এক গালে হাত রেখে মুচকি হেসে বলল, রিল্যাক্স, আই এম হিয়ার। বাসায় কল করে কাউকে আসতে বলো, আমি গাড়ি আনিনি, নইলে আমিই পৌঁছে দিতাম তোমাকে। দম ছাড়ল পিয়ালি। ইচ্ছে ওর ফোন গুজে দিল পিয়ালির হাতে। এবার ছেলেগুলোর দিকে ফিরল ও। বয়স দেখেই বোঝা যায় একা একটা কলেজের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ। এদের মাল লাগাবে নাকি পুলিশে দেবে নাকি সতর্ক করবে বুঝে উঠল না ও। মাঝের ছেলেটার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, মামার ফোনটা ভাঙলে কেন? ও হাত থেকে পড়ে গেছে ম্যাম। ওর গালে সশব্দে চল লাগিয়ে দিল ইচ্ছে। স্বাভাবিক গলায় বলল, আমার সামনে একদম সাহিত্য রচনা না। দুদিন পুলিশ কাস্টাডিতে থাকলে সব রকমের সাহিত্যের ধারা বেরিয়ে যাবে। শুধুমাত্র আমাদের বাবার কথা ভেবে আজকে ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম এ রাস্তায় কেন, এই এলাকার কয়েক মাইল আশেপাশেও যদি কোনো হ্যারাসমেন্ট ঘটে
I will direct get you guys hanged. And I mean it. ছেলেগুলো স্তব্ধ হয়ে গেছে একদম ইচ্ছের শান্ত কথায়। আজকের জন্য ছেড়ে দিয়ে আগামী সব কিছুর জন্য দায়বদ্ধ করে দিল ওদেরকে। কিছু বলতে যাবে ওদের একজন ইচ্ছে বলল, আমার কোনো এক্সপ্লেনেশন চাই না। ব্যাখ্যা দিতে এসে আমাকে আর রাগিয়ে দিও না। যা বললাম মাথায় রেখে এলাকায় থেকো। এদিক ওদিক সব কিছুর দায়ে তোমাদেরই কিন্তু জেলে পাঠানোর ব্যবস্থা করবো আমি। নাও গেট লস্ট। দুদণ্ড মুখ চাওয়াচাই করে দৌড় লাগালো সবগুলো মিলে। টমি শব্দ করতে লাগলো। ইচ্ছের ফোনটা তখনও পিয়ালির হাতে। রাস্তায় থাকা রিক্সাওয়ালার ভাঙা মোবাইলটা তুলল ইচ্ছে। সাইড ব্যাগ থেকে 1000 টাকার কয়েকটা নোট বের করে তার হাতে গুজে দিয়ে বলল, মোবাইলটা ঠিক করিয়ে নিও মামা, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, অনেক টাকা লাগবে এটা সারাতে। টমি আবারও শব্দ করে উঠল। ওর শব্দ অনুসরণ করে ইচ্ছে পিয়ালি দুজনেই পাশ ফিরল। সামনে দাঁড়ানো সাদা টি শার্টের উপর চেক শার্ট পরিহিত মানুষটাকে দেখে কিঞ্চিৎ ভ্রু কুচকে তাকালো ইচ্ছে। হাত শক্ত মুঠ করে দাঁড়ানো ব্যক্তির দিকে পিয়ালি দৌড়ি এগিয়ে গিয়ে বলল, ভাইয়া। প্রাপ্ত পিয়ালিকে একসাথে দেখে, পিয়ালি প্রাপ্তকে ভাইয়া ডাকতে দেখে ইচ্ছের বুঝতে বাকি রইল না ওরা দুজন ভাই বোন। টমি তখনও প্রাপ্তকে দেখে চেঁচাচ্ছে। ইচ্ছে ঠোঁট টিপে হাসলো। এই টমিটা একদমই সহ্য করতে পারে না প্রাপ্তকে, যেখানে প্রাপ্ত ওর প্রাণ বাঁচিয়েছে 2 দিন আগে। ইচ্ছেকে হাসতে দেখে দাঁতে দাঁত চেপে টমির দিকে তাকালো প্রাপ্ত। একটা রাগী শ্বাস পেলে পিয়ালিকে শান্তভাবে বলল, ফোন কেন দিয়েছি তোকে? সুইচ অফ রাখার জন্য? পিয়ালি মাথা নিচু করে নিল। ও এখন যাই বলবে তাতে প্রাপ্তর এই শান্তস্বর মুহূর্তেই তুলকালাম বাঁধানোর মতন মেজাজ পরিবর্তিত হয়ে যাবে। ইচ্ছে ভাই বোনের কথার মাঝে থাকবে না ভেবে টমি কাম বলে চুল নাড়তে নাড়তে উল্টো দিকে হাঁটা লাগালো। পিয়ালি এক পলক চোখ তুলে তাকিয়ে দেখলো ইচ্ছে চলে যাচ্ছে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ইচ্ছে ম্যাম চলে যাচ্ছে তো, ওকে কিছু বল। আজকে ম্যাম না থাকলে কিন্তু কিছুই হতো না তোর, আমি এসে গেছি না। তুই তো এতক্ষণ এলি, আর ইচ্ছে ম্যাম কি ম্যাম ম্যাম শুরু করেছিস? তোর ম্যাম বুঝি বডিগার্ড হয়ে সবসময় থাকে তোর সাথে? পিয়ালি অবাক হলো। কিসের কথায় কি তুলছে প্রাপ্ত? ওর ভাইকে ভালো মতোই চেনেও। যাই কিছু হোক, এভাবে অকৃতজ্ঞর মতন কথা বলার ছেলে প্রাপ্ত না, সেটাও ভালো মতোই জানে। অবিশ্বাসের স্বরে বলল, এভাবে বলছিস কেন? ম্যাম না থাকলে এতক্ষণে সত্যি কিন্তু আমাকে বাজে পরিস্থিতিতে থাকতো তো ভাইয়া। কয়েকটা ছেলে। ইচ্ছে খানিকটা দূরে চলে গেলেও টমি এক চুলও নড়েনি। 2 সেকেন্ড পর পর প্রাপ্তকে লক্ষ্য করেই শব্দ ছুটছে ও যেন মতামত দিচ্ছে। ইচ্ছেকে ধন্যবাদ না দিয়ে চরম পাপ করেছে প্রাপ্ত। সরু দৃষ্টিতে টমির দিকে তাকালো প্রাপ্ত। দাঁতের দাঁত চেপে বলল, ওকে সরি বলেছি, ওটা ওর প্রাপ্য ছিল। থ্যাঙ্কস দেব না, এটা ওর প্রাপ্য, এটা ওর প্রাপ্য না। সো উইল ইউ প্লিজ কিপ কোয়াইট? পিয়ালির দৃষ্টি আবারও প্রসারিত হলো। প্রাপ্ত সরি বলার মতন কাজ করতে পারে এটাও ওর ধারণা ছিল না, আর সেটাও ইচ্ছেকে সরি বলেছে। ঘটনার আগা মাথা কিছুই মাথায় ঢুকলো না পিয়ালির। টমি প্রাপ্তর কথা শুনে আরো 2 বার জোরে চেঁচিয়ে উঠল। প্রাপ্ত এবার ধমকে বলল, স্টপ ইট। ইচ্ছে সবে হুইস্টলিং শুরু করেছিল। প্রাপ্তর ধমক শুনে পিছনে ফিরল ও। প্রাপ্ত রাগী চাউনি টমির দিকে। বুঝলো ধমকটা টমিকেই দিয়েছে প্রাপ্ত। টমি তখনও থামেনি। ওর মতে প্রাপ্ত ইচ্ছেকে থ্যাঙ্কস না দিয়ে আগে বড় সড়ো দোষ করেছে, এরপর ওকে ধমক দিয়ে আরও বড় দোষ করে ফেলেছে। টমি নিজেও যে ধমক দিতে পারে সেটা প্রদর্শন করা জায়েজ আছে ওর। ইচ্ছে বিরক্ত হলো ভালো মতন। এই দুটোতে মানুষ পোষ্যের সম্পর্ককে সাপে নেউলের সম্পর্ক কেন বানিয়ে দিয়েছে কে জানে। এগিয়ে গিয়ে আগে টমিকে বলল, টমি চুপ, আর একটু আওয়াজ করবে না তুমি, একটুও না। গট ইট। টমি গুটিয়ে লেজ নেড়ে ইচ্ছের পায়ে গা ঘেঁষল। প্রাপ্ত মনে মনে খুশি হয়েছে ইচ্ছের ওকে ধমকাতে দেখে, তবে প্রকাশ করলো না সেটা। ঝামেলা তৈরি করে এখন ভালো সাজা হচ্ছে। ইচ্ছের পায়ে টমিকে গা ঘেঁষতে দেখে মনে মনে এই কথাটাও নাড়া দিল ওর। ইচ্ছে প্রাপ্তর দিকে ফিরল। টুরি বাজিয়ে আগে প্রাপ্ত চাউনি টমির দিক থেকে নিজের দিকে ফেরালো। অতপর সিরিয়াসনেস দেখিয়ে বলল, আর এই যে মিস্টার গ্যাংস্টার, কাকে ধমকাচ্ছ তুমি? হ্যাঁ, কাকে ধমকাচ্ছ? আমার আগে টমি তোমার বোনকে দেখেছিল, আজ টমি না থাকলে ওই ছেলেগুলো।
ইচ্ছেকে শেষ করতে না দিয়ে প্রাপ্ত পিয়ালির কাঁধ থেকে ওর ব্যাগ কেড়ে নিল। ব্যাগের ভেতরে এক চেন থেকে একটা ডিভাইস বের করলো 2 সেকেন্ডের ভিতর। ইচ্ছে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল সেদিকে। আচমকায় প্রাপ্ত ইচ্ছের ডান হাতের কনুইয়ের উপর ধরে টান লাগালো ওকে। ইচ্ছে চমকে উঠতে বাধ্য হলো। হাত দিয়ে কোনো মতে দূরত্ব ঘোচালো দুজনের মাঝে। পিয়ালির চোখ এবার বেরিয়ে আসবে, কিং কর্তব্য বিমূঢ় ও, তবে নিজেও যেন করণীয় বুঝতে পারছে না। ইচ্ছের সাথে এইভাবে কাউকে দেখেনি বলেই হয়তো। প্রাপ্ত চোয়াল শক্ত করে ওর হাতে ডিভাইসটা গুজে দিয়ে বলল, একটা থ্যাঙ্কসের জন্য ক্রেডিট নেয়ার এত চেষ্টা করে লাভ হবে না মিস রকস্টার। কিভাবে বোনকে প্রোটেকশন দিতে হয় তা প্রাপ্ত খুব ভালো করেই জানে। আই এম নট গোয়িং টু থ্যাংক ইউ। ইচ্ছে এক পলক হাতে থাকা ট্র্যাকারের দিকে তাকাচ্ছে, তো আর একবার প্রাপ্তর দিকে। প্রাপ্ত তখনও রাগী চেহারা করে ওর হাত ধরে আছে, আর পিয়ালি ভয়ার্ত চেহারা করে দুজনকেই দেখছে। ও যেমন ওর ভাইয়ের রাগকে চেনে, তেমন ইচ্ছের ক্ষমতাও জানে ও। কি জানি এরপর কি ঘটেছে। ওদের 2 ভাই বোনকে অবাক করে দিয়ে কয়েক মুহূর্ত পর শব্দ করে হেসে দিল ইচ্ছে। হতবাক হয়ে তাকিয়ে রইল প্রাপ্ত পিয়ালি। ইচ্ছে শব্দ করে হাসতে হাসতে প্রাপ্তর কাছ থেকে হাত ছাড়িয়ে নিল নিজের। বেশ কিছুক্ষণ হাসার পর টমিকে কোলে তুলে হাসতে হাসতে বলল, ইগো দেখানো কেউ তোমার কাছ থেকে শিখুক মিস্টার গ্যাংস্টার। সরিটা অ্যাকসেপ্ট করতে একটু দেরি কিনা করে দিলাম। তুমি তোমার ইগো দেখ, এখন থ্যাঙ্কস দেয়া নিয়েও এত কিছু বলছো। ওয়াও, ইউ আর সামথিং এলস ম্যান। লেটস গো টমি। এখানে থাকলে আমাকে জোর করে থ্যাঙ্কস আদায় করার দায় লকআপে যেতে হতে পারে। তার চেয়ে বরং চল এখান থেকে যাই। আফটার অল বেচারা থ্যাঙ্কস দেবে না বলে কত বড় যুক্তি দেখালো বল। টমিকে কোলে নিয়ে কথাগুলো বলল ইচ্ছে। আর একবার প্রাপ্তর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে চলে গেল ও। পিয়ালি ঠাস করে নিজেই নিজের কপালে চড় লাগালো একটা। প্রাপ্ত এক ধানে ইচ্ছে চলে যাওয়া দেখছে। ওর মস্তিষ্কে এখন শুধু একটা কথাই ঘুরছে, ইচ্ছে এর আগে কোনোদিনও কি এইভাবে প্রাণ খুলে হেসেছে? হাসবে হয়তো, কিন্তু ওর এমন কেন মনে হলো? এই অভূতপূর্ব হাসিটা দেখার সৌভাগ্য বুঝি একমাত্র ওরই হলো। মায়ের স্মৃতিকে মনে করে রাতে সেই চাপা কান্নাগুলোর মতন অন্য কেউ হয়তো দেখেনি ইচ্ছের এই প্রাণোচ্ছল হাসি। প্রাপ্ত ছাড়া আর কেউ না, কেউই না। জমির হুজুরের খালি গলার ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেছে খোয়ের। 2 হাতে জড়িয়ে ঘুমিয়ে থাকা মায়ের দিকে তাকালো। ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন সাহেরা, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে খই। খই মায়ের হাত দুটো থেকে আস্তে ধীরে ছাড়িয়ে নিল নিজেকে। উঠে বসে আর এক পলক তাকালো মায়ের দিকে। সাহেরা তখনও ঘুমাচ্ছে। খইয়ের ঠোঁটে হাসি। বেরোবেও। এই সময় সুকুমারার তীর দিয়ে টাকি মাছ ঘোরাঘুরি করে। স্বচ্ছ পানির নিচে আবছা আলোতে দেখা যায় সেই মাছ। কোষ দিয়ে একবার মাথা বরাবর ঘা লাগিয়ে টাকি ধরা যায় অনায়াসে। উঠানের লাউয়ের মোচাই দুটো কচি লাউ ঝুলছে 2 দিন হলো। টাকি লাউয়ের তরকারি কথা ভেবেই জিভে জল চলে আসলো খইয়ের। ঘরের এক কোণে দেলে ঠেকানো কোচ হাতে করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসলো ও। খই হেলতে দুলতে খালি পায়ে সুকুমারার দিকে এগোলো। যদিও শীতকাল না, তবুও ঘাসের ডগা ভিজে আছে পায়ের তলায়। খালি পায়ের তালুতে ভেজা ঘাসের ডগা স্পর্শ করাতেই শিরশিরিয়ে ওঠে পুরো শরীর। খই আস্তে আস্তে পায়ের ছাপ ফেলে ফেলে এগোচ্ছিল। ভোর হতে শুরু করেছে। ধীরে ধীরে আলো ফুটবে চারপাশে। খই নির্দ্বিধায় পা চালালো, কিন্তু খানিকটা যাবার পরই থেমে গেল ওর পা। সামনে কোনো মানুষের অবয়ব, কোনো পুরুষের অবয়ব। টি শার্ট প্যান্ট তার পরনে, তারই পাশে পাইপের মতন কিছু একটা পূর্ব আকাশের দিকে তাক করা। আর সেই মানুষটা পাশে দাঁড়িয়ে পকেটে 2 হাত গুজে আকাশের দিকে তাকিয়ে আছে। কপালে ভাঁজ পড়ল খোয়ের। এই সময় দিকে নিতুন জেলে ছাড়া আর কারো আসার কথা না, কিন্তু এটা কোনো মতেই জেলে বেশ না, সেটা স্পষ্ট বুঝলো। কাঁধে রাখা কোচটা সামনে তাক করে বলল, কে দায় ওইখানে? পাশ ফিরে কোচে হাতে আবছা আলোয় খইকে দেখে ছোট্ট একটা দম ছাড়ল রাকিন। মেলি গলা শুনে আন্দাজ করেছিল এটা খই হবে। গ্রামে এই সুকুমারা খালটা একদম পূর্ব পশ্চিমে আড়াআড়িভাবে গেছে। রাকিন ভেবেছিল ভোরের শুকতারা আর সূর্যোদয় দুটোই সুকুমারার তীর থেকে দেখবে, তাই চলে এসেছে এদিকে। মনে মনে সুকুমারাকে নির্বাচন করার আরও একটা কারণ ছিল। গত রাতে ঘুম হয়নি ওর।
পুরোটা রাত হাঁসফাঁস করেছে ও বিছানায় শুয়ে শুয়ে। চোখ বন্ধ করলেই বারবার খোয়ের একদম সন্নিকটে থাকা চেহারাটা ভেসে উঠেছে ওর চোখের সামনে। সেই অনুভবের পরিণামে তৈরি হওয়া এক রাস অস্থিরতা জেরেই হয়তো পা বাড়িয়েছিল ও সুকুমারার দিকে। খোয়ের দেখা পেয়ে আচমকাই ভালো লাগছে ওর ভিতরটা। প্যান্টের পকেট থেকে হাত বের করে কিছু না বলে খোয়ের দিকে দুপা এগোলো ও। রাকিনীর চেহারা স্পষ্টতর হতেই ভ্রু কোচকালো খোয়। কোচটা আবারও কাঁধে আটকিয়ে এক হাত কোমরে রেখে বলল, ও আপনি? অন্য কেউ হলে ভয় পেতে। খই কাউরে ডরায় না। এ গ্রামের কেউ আমার ক্ষতিকরণের চিন্তাও করব না। সেখানে আপনারা তো আমি বাঁচাইছি, আপনারা দেখা ডরামু কেন? আজ নতুন আমি কোচ নিয়ে বাইর হয়েছে এমন না। রাকিন খুশি হলো এটা ভেবেছে ওকে নিয়ে খোয়ের কোনো নেগেটিভ ধারণা নেই। এটাও হতে পারে মেয়েটা বেশি সরল, ওর সাথে কোনোদিন বাজে কিছু ঘটেনি বলেই হয়তো এতটা আত্মবিশ্বাস ওর। ওকে আনমনে হাসতে দেখে খোয় কপাল কুঁচকে বলল, তা আপনি ইহানে কেন? আবারও মরা শখ জাগছে নাকি? ভোরবেলায় সুখ মরার তীরে যে। শুকমরার তীরে শুকতারা দেখতে এসেছিলাম। বড় বড় চোখে তাকালো খই। আকাশে তাকিয়ে দেখে শুকতারা তখনও জলজল করছে। রাকিনীর চাহনি ওর নতে নিবদ্ধ। সবে পরিষ্কার হতে শুরু করেছে চারপাশ। এটুকু আলোয় সামনের শ্যামাঙ্গীর চেহারা একেবারে স্পর্শ না হলেও ওর নাকের নলক ঠিকই দেখা যায়। আচমকায় ওর নথ ছুঁয়েই দেওয়ার অদম্য ইচ্ছে হলো রাকিনের। এক ধানে তাকিয়ে এগোলো আর এক পাও। এরই মাঝে খই বলে উঠল, খালি চোখে শুকতারা দেখতেছিলেন? রাকিন থামলো, কিছুটা চমকালো, যেন যেন কোনো ঘোর থেকে বেরোলো। স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলো, না, আমার কাছে দূরবীক্ষণ আছে। চকচক করে উঠল খোয়ের চোখ। না দেখা এই একটা জিনিসের প্রতি বারবার ঝোঁক বেশি ছিল ওর। চাঁদ দেখা যন্ত্রের নাম স্কুলের আপার থেকে শুনে মুখস্থ করে রেখেছে ও একদম। শহর থেকে কেউ আসলেই মাকে বারবার করে বলতো দূরবীক্ষণ এনেছে কিনা কেউ। খই চঞ্চলভাবে এগিয়ে গেল রাকিনের দিকে। হুট করে বেশ অনেকটাই কাছে চলে যাওয়ায় আবারও চকিত হলো রাকিন। খই উৎসাহ নিয়ে বলল, আমারে দেখাইবেন? কি? শুকতারা, দূরবীক্ষণ। মানে? ছোটবেলা থাইকাই আমার মেলা শখ। দূরবীক্ষণ দিয়া চাঁদ তারা দেখুম। দেখাইবেন? আমি না আপনারে পানিতে পয়রা মরা থাইকা বাঁচাইলাম, দেখাইবেন না আমারে? রাকিনের দৃষ্টি থেমে রইল। এই শখ চেনা ওর, এই শখ পূরণের আবদারটা ওর চেনা, শুধু মানুষটা অচেনা। খই ওকে চুপ থাকতে দেখে আবারও তারা দেখিয়ে বলল, আরে চুপ কইরা আছেন কেন? দেখাইবেন? একটু পরেই চাঁদ ডুইবা যাইব। আজকা না দেখলে এই জীবনেও আর কাজ থাইকা চাঁদ দেখা হইতো না আমার। দেখান না আমারে দূরবীক্ষণ দিয়া চাঁদ, দেখান না একটু। কিছু না বলে রাকিন কয়েক মুহূর্ত তাকিয়ে রইল খইয়ের দিকে। খই শশব্যস্ত চোখে পরখ করছে চাঁদ সুখ তারা ডুবে না যায়। রাকিন টেলিস্কোপটা ঠিকঠাক মতন সেট করে দিয়ে বলল, এই যে নাও, এখানে চোখ রাখো। কাঁধে কোষটা মাটিতে ফেলে তৎক্ষণাৎ টেলিস্কোপে চোখ রাখলো খই। রাকিন পাশ থেকে মুগ্ধ চোখে দেখতে লাগলো ওকে। মৃদু বাতাসে খইয়ের বিনুনির বাইরে থাকা ছোট ছোট চুলগুলো উড়ছে, চোখে এসে পড়ছে বলে বিরক্ত হচ্ছে খই। রাকিন আস্তে করে চুলগুলো খইয়ের কানে গুঁজে দিল। এক পলক ওর দিকে তাকিয়ে নিষ্পাপ হেসে আবারও টেলিস্কোপে চোখ রাখলো খই। রাকিন বুকে দুহাত গুজে পিছিয়ে দাঁড়ালো, তাকিয়ে রইল খইয়ের দিকে। দূরের কোনো এক মসজিদের মাইক থেকে আজানের শব্দ শোনা যায়। একটু পরে এই চাঁদ থাকবে না আকাশে, এই শুকতারাও থাকবে না। সেভাবে ও তো মাদুর গায়ে থাকতে আসেনি, ওকে ওর চেনা শহরে ফিরতে হবে। কিন্তু এই মুহূর্তগুলো, সুকমারাকে সাক্ষী করে তৈরি হওয়া এই স্মৃতিগুলো, এগুলো কি আদৌ ফেলে যাওয়া সম্ভব? কে জানে। ইচ্ছে কানে হেডফোন গুঁজে সিঁড়ি দিয়ে উঠছিল। নওশাদ সাহেব কয়েকবার ডাক লাগালেন ওকে, শুনল না ও। টমি পেছন থেকে ইচ্ছের পায়ের কাছে গিয়ে ওকে থামিয়ে দিল। ইচ্ছে পিছন ফিরল। বাবাকে দাঁড়ানো দেখে কান থেকে হেডফোন নামালো ও। নওশাদ সাহেব দুটো ছোট ছোট চুড়ি ওর সামনে তুলে ধরলেন। ইচ্ছে নীরবে তাকিয়ে রইল ওগুলোর দিকে। নওশাদ সাহেব বললেন, নিজের জিনিসকে অস্বীকার কেন করছো ইচ্ছে? নিজের কথায় বাবা,
যেগুলোতে খেয়ারও অধিকার আছে। ওর অনুপস্থিতিতে আমি তা কি করে নিজের নামে করে দেই?